আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে ইউপি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর নির্দেশে মজুরি বাড়ছে পোশাক কর্মীদের, বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য মন্ত্রীর। কিশোরগঞ্জ ও সাতক্ষীরায় চোখ জুড়ানো সরিষা ক্ষেত, মধু সংগ্রহে ব্যস্ত খামারিরা। এবং রোগবালাই কম হওয়ায় এবার শিমের বাম্পার ফলন, তবে দর পড়ে যায় দুশ্চিন্তায় কৃষক। শুনছিলেন ইউপির সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আন্দোলনের প্রেক্ষিতে শেষ পর্যন্ত প্রথম থেকে ষষ্ঠ 6টি গ্রেডে পোশাক কর্মীদের মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী নির্দেশের পর গতকাল সচিবালয়ে সরকার, মালিক, শ্রমিক এই তিন পক্ষের দফায় দফায় বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয়। পরে বাণিজ্য মন্ত্রী এবং ব্যবসায়ী নেতারা বলেন, এরপরও কেউ বিশৃঙ্খলা বা আন্দোলনের চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। পক্ষের 5 জন করে প্রতিনিধি, শ্রম ও বাণিজ্য সচিব এবং শিল্প পুলিশের প্রতিনিধি নিয়ে মজুরি পর্যালোচনা কমিটি গঠন করে সরকার। সিদ্ধান্ত হয় প্রথম থেকে ষষ্ঠ 6টি গ্রেডেই বাড়ানো হবে মূল বেতন। ফেব্রুয়ারি মাসে যখন বেতন পাবেন হবে, এই টাকাটাও তখন আলাদাভাবে সেই সাথে সমন্বয় করে দিয়ে দেওয়া হবে, এটাও পাবেন। আর এই হিসাবে সামনের মাস থেকে বেতনগুলো সব হবে, গেজেট হবে, নতুন করে গেজেট হয়ে যাবে। এটা 2 দিন বা 3 দিন, আমাদের সেক্রেটারি ম্যাডাম বলেছেন যে 2-3 দিনের মধ্যে উইদিন এ উইক এটা পরিষ্কার হয়ে যাবে। দাবি দেওয়া থাকতেই পারে, থাকবে, লেবার লও আছে। আলোচনা করলে কোনো আলোচনা ব্যর্থ হয় আমার কিন্তু জানা নাই। সেই হিসাবে সপ্তম বা সর্বনিম্ন গ্রেডে ন্যূনতম মজুরি 8,000 টাকাই থাকছে। এছাড়া আন্দোলনের পর ষষ্ঠ গ্রেডে 15 টাকা বেড়ে 8,420 টাকা, পঞ্চম গ্রেডে 20 টাকা বেড়ে 8,875, চতুর্থ গ্রেডে 102 টাকা বেড়ে 9,347, তৃতীয় গ্রেডে 255 টাকা বেড়ে 9,845, দ্বিতীয় গ্রেডে সর্বোচ্চ 786 টাকা বেড়ে 15,416 এবং প্রথম গ্রেডে 747 টাকা বেড়ে মজুরি করা হয়েছে 18,257 টাকা। এই ক্ষেত্রে বছরে শতকরা 5 ভাগ বেতন বাড়ানোর পাশাপাশি বাড়ি ভাড়া মূল বেতনের 40 ভাগ থেকে বাড়িয়ে 50 ভাগ করা হয়েছে। সুস্থ আন্দোলন হোক, কিন্তু এই ভাঙচুর অন্যায়ভাবে করা এইটাকে কিন্তু কেউ অ্যাকসেপ্ট করতে পারবো না। আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা অত্যন্ত কঠোর অবস্থান নেব। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা সমাধানের পথ খুঁজব। যারা ভাঙচুর, অগ্নিসংযোগ লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। আমরা সমস্ত শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে এটাকে শুধু মেনে নেওয়া না, এটাকে আমরা স্বাগত জানাচ্ছি। তবে অযথা পোশাক শ্রমিকদের হয়রানি না করা, গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং নিহত শ্রমিকের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি জানান শ্রমিক নেতারা। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। নারী ও নতুন ভোটারদের সমর্থনে এবারে নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল গণভবনে ওআইসি সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতরা অভিনন্দন জানাতে গেলে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, এদেশের সন্ত্রাস ও জঙ্গিবাদের আর স্থান হবে না। এ সময় ওআইসি বাংলাদেশের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূতরা। বিস্তারিত জানাচ্ছে শেখ নাজমুল হক সৈকত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবনে শুভেচ্ছা জানান ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতরা। এ সময় তারা গত 10 বছরে বাংলাদেশের উন্নয়ন, জনগণের নিরাপত্তা বিধান ও রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার দেশে পরিণত হবে বলেও রাষ্ট্রদূতরা আশা করেন। People have seen the development in all aspects. They have seen a better security and stability and economic development. As we have witnessed that they did. We hope hardly to work hand by hand with Kingdom of Morocco and the Republic and the People's Republic of Bangladesh. I would like to stress also Indonesia's support for Bangladesh, and we would like to see Bangladesh achieving the Sonar Bangla
Pakistan appreciates socio-economic development that has taken place during your last 10 years, and Pakistan look forwards to improvement in the bilateral relationship. এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণের মৌলিক অধিকার পূরণ করে একটি উন্নত বাংলাদেশ গড়াই তার লক্ষ্য, একথা মানুষ উপলব্ধি করেছে। আর এজন্যই মহিলা ও তরুণ ভোটাররা নির্বাচনে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছে বলেও জানান তিনি। My own aim is to develop our people's basic conditions so that they can get their food, their housing, education, healthcare, all these basic needs. And I have dedicated my life for the people of Bangladesh, as you know, that because our people suffer so much. I want no more suffering. They should get a better life. And also I want to prepare this country for the future generation. Women, they come forward, even the village level, so many women, they come to polling center to cast their vote, and they mention my name that we want to vote for her. Really, so Allah is so merciful to me. বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছে। এদেশে সন্ত্রাসের স্থান হবে না বলেও হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। Our stand is very clear against terrorism. You know that we have taken many steps to bring back peace in this country, and correctly you mentioned that people voted for us. সৌদি আরব, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মিশর, কুয়েত, তুরস্ক, ব্রুনাই, কাতার, মরক্কো ও আফগানিস্তান সহ উপস্থিত সব দেশের রাষ্ট্রদূত ও চার্জ দ্য অ্যাফেয়ার্সরা শেখ হাসিনার সরকারের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। কিশোরগঞ্জের ভৈরব ও সাতক্ষীরায় এবার মাঠের পর মাঠ সরিষার চাষ হয়েছে, আর ওইসব ক্ষেত থেকে মধু সংগ্রহ করছেন মৌ খামারিরা। ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লা ও সাতক্ষীরা থেকে কামরুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। কিশোরগঞ্জের ভৈরবে এবছর ব্যাপকভাবে সরিষার আবাদ হয়েছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই 3 মাস সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করেন খামারিরা। ক্ষেতের পাশে বসানো প্রতিটি বাক্স থেকে সপ্তাহে 3 থেকে 4 কেজি মধু সংগ্রহ করেন তারা। এক একজন ক্ষুদ্র চাষি 50 থেকে 60টিরও বেশি বাক্স নিয়ে মৌমাছি পালনের পাশাপাশি মধু আহরণ করছেন। প্রতি সিজনে সরিষার সিজনে আমি প্রায় 1 থেকে 1.5 টন মধু পাই। আমি একজন নতুন খামারি, আমাদের এখানে প্রায় 100 মৌমাছির খামার আছে। আশা করতেছি এবার এই মৌসুমে আমরা প্রায় 60 থেকে 70 মনের মতো সরিষার ফুলের মধুটা সংগ্রহ করব। জমিতে এই মৌ বক্স বসালে মৌমাছির মাধ্যমে পরাগায়নের ফলে সরিষার 20 থেকে 25% ফলন বৃদ্ধি পায়। এদিকে সাতক্ষীরায় চলতি মৌসুমে 9430 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এবার আবহাওয়া সরিষা চাষের জন্য উপযোগী হওয়ায় ফলনও বেশ ভালো। এটা খাঁটি মধু, এখানে কোনো প্রকার ভেজাল নাই। সিজন অনুযায়ী আমরা বিভিন্ন জেলায় মধু সংগ্রহ করি। জেলায় চলতি মৌসুমে সরিষা ফুল থেকে 500 মেট্রিক টন মধু আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা বিক্রি করে আয় হবে প্রায় 10 কোটি টাকা। পাশাপাশি উৎপাদিত মধু রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলেও মনে করেন খামার মালিকরা। গভর্নমেন্ট যদি আমাদের এই মধু মৌচাষ সেক্টরটাকে একটু টেকনিক্যাল সাপোর্ট এবং অর্থনৈতিক সাপোর্ট দেয়, তাহলে মৌচাষ শিল্প আরও এগিয়ে যাবে। আশা করছি আগামীতে সাতক্ষীরার মৌচাষ মাধ্যমে অনেক মধু উৎপাদন সম্ভব হবে। সহজ শর্তে ঋণ সুবিধা পেলে আরও অধিক পরিমাণ মধু আহরণের পাশাপাশি এ খাত আত্মকর্মসংস্থানে বিশেষ ভূমিকা রাখবে বলে মত সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রোগবালাই কম হয় ভোলা এবার শিমের বাম্পার ফলন হয়েছে, তবে দর পড়ে যায় আশঙ্কায় আছেন কৃষকরা। ভোলা থেকে এম সিদ্দিকুল্লাহর রিপোর্ট, জানাচ্ছেন রাজীব সাহা। গত বছর ভোলায় 1050 হেক্টর জমিতে সিম চাষ হয়, আর উৎপাদন হয়েছিল 23,100 মেট্রিক টন। এবছর সিম আবাদ হয়েছে 1205 হেক্টর জমিতে। আমি প্রায় 1 একর জমিতে সিম করছি, 50-এর উপরে খরচ হয়ে গেছে। এই বছর আল্লাহ দিলে উসি ভালোই ধরছে, তবে ফলন ভালো হলেও ভালো দাম পাচ্ছেন না বলে জানিয়েছেন কৃষকরা। এতে ক্ষতি না হলেও লাভের মুখ দেখবেন কিনা তা নিয়ে শঙ্কায় আছেন তারা। মালের চাপ বেশি, বাজার কম করতে গিয়ে সিমের লাভবান কম হয়েছে। ভোলায় উৎপাদিত সিম জেলার চাহিদা মিটিয়ে
চট্টগ্রাম, বরিশাল, লক্ষ্মীপুর ও নোয়াখালী সহ বিভিন্ন জেলায় যাচ্ছে। সিম চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে বলেও জানান কৃষি কর্মকর্তা। আমরা কৃষি বিভাগ সার্বক্ষণিক তাদের পাশে থেকে এই উৎসিটা আবাদ করার জন্য বুদ্ধি পরামর্শ দিয়ে যাচ্ছে, যাতে তারা পোকামাকড় মুক্তভাবে চাষাবাদ করতে পারে। কৃষি বিভাগের নিবিড় পর্যবেক্ষণ ও যথাযথ সহায়তা পেলে ভোলার কৃষকরা সবজি চাষে ঈর্ষণীয় সাফল্য পেতে পারেন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের আগে যে দলগুলো গণভবনের সংলাপে অংশ নেয় তাদের সঙ্গে প্রধানমন্ত্রী এই মতবিনিময় হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন। 19 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করতে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাথে ঢাকা ও আশপাশের জেলাগুলোর যৌথ সভায় তিনি এসব কথা বলেন। ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট, ৭৫টি রাজনৈতিক দল এই সংলাপে অংশ নিয়েছিল। যারা সংলাপে এসেছিলেন তাদেরকে আবার নেত্রী সংলাপে আমন্ত্রণ জানাচ্ছেন, গণভবনে দাওয়াত দেবেন, একসঙ্গে সবাইকে দাওয়াত দেওয়া হবে। তাদের সাথে কিছু মত বিনিময় করবেন এবং তাদের আপ্যায়নেরও ব্যবস্থা থাকবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি হয়েছে। এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে আবারও দাবি করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। তবে দুদকের আইনজীবীরা বলছেন নাইকোকে কাজ দিয়ে রাষ্ট্রের প্রায় 14,000 কোটি টাকা ক্ষতি করেছে খালেদা জিয়ার সরকার। 21 জানুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে আসতে অনীহা জানিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তবে রোববার 12টা 20 মিনিটে হুইল চেয়ারে করে আদালতে আসেন বেগম জিয়া। নাইকো দুর্নীতি মামলার এজাহারে বলা হয়, ফেনী, ছাতক ও গাজীপুরের কামতা গ্যাস ক্ষেত্রকে পরিত্যক্ত দেখিয়ে সেখান থেকে আবারও গ্যাস উত্তোলন করতে 2003 সালে নাইকোর সাথে চুক্তি করে তখনকার সরকার। তবে এগুলো পরিত্যক্ত ছিল না বলে দাবি করেন জ্বালানি বিশেষজ্ঞরা। রাষ্ট্রের 13,777 কোটি টাকার ক্ষতির অভিযোগ এনে 2007 সালে বেগম খালেদা জিয়া, মওদুদ আহমদ সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। পরের বছর 11 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। এরপর থেকে চলছে শুনানি। তবে একে রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলছেন বিএনপির আইনজীবীরা। দুটো মামলা হয়েছে এখানে, একটা ছিল প্রধানমন্ত্রী যিনি বর্তমানে আছেন তার বিরুদ্ধে, আর হলো একই অভিযোগে দুটো মামলা হয়েছে। ওই মামলাটা খারিজ হয়ে গেছে। এই মামলাটা অবশ্যই রাজনৈতিক কারণে ওনাকে আমাদেরকে অপদস্থ করার জন্য এই মামলাটা খারিজ করা। তবে দুদকের আইনজীবীরা বলছেন মামলা অন্য খাতে নিতে এসব কথা বলছেন বেগম জিয়ার আইনজীবীরা। নাইকো নামক যে গ্যাস কোম্পানিকে 2001 থেকে 2006-এর মধ্যে বেগম খালেদা জিয়া এবং ব্যারিস্টার মওদুদ আহমদ সহ অন্যান্য আসামিরা যেভাবে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে 13,000 কোটি টাকার সম্পদ তাদের কাছে তুলে দেওয়া হয়েছিল, তাতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। মামলাটি তদন্তের মাধ্যমে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা প্রমাণ করতে পারব। এই মামলায় দোষী প্রমাণিত হলে বেগম জিয়ার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এবারে মাইশা গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট চুক্তির প্রতি এমপিদের সমর্থন আদায়ে শেষ চেষ্টা শুরু করেছেন। আগামীকাল ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে এই চুক্তির পক্ষে ভোট দিতে এমপিদের সাথে যোগাযোগ করছে থেরেসা মে সরকারের মন্ত্রীরা। তবে ভোটাভুটির আগে এই চুক্তির পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরে আজ পার্লামেন্টে বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী। প্রায় 100 জন কনজারভেটিভ এমপি ও ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির 10 জন সংসদ সদস্য সহ বিরোধী দলে কয়েকজন এমপি ব্রেক্সিট চুক্তির বিপক্ষে আছেন। তাদের সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, চুক্তিটি কার্যকর না হলে সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাজ্য। এই সংকট থেকে উত্তরণে মে সরকারের মন্ত্রীরা এমপিদের ব্রেক্সিটের পক্ষে ভোট দিতে জোরালো আহ্বান জানিয়েছেন। পার্টেক্স খেলার খবর।
স্প্যানিশ লা লিগা আলাদা ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল বেটিসকে 2-1 গোলে হারিয়ে নতুন বছরে প্রথম জয়ের মুখ দেখল রিয়াল মাদ্রিদ। বেটিসের মাঠে ম্যাচের মাত্র 1/4 সময় বল দখলে রাখলেও গ্যারেথ বেল আর ইস্কোবিহীন রিয়ালকে 13 মিনিটে এগিয়ে দেন মদ্রিচ। 67 মিনিটে ক্যানলেস সমতা ফেরালেও ম্যাচের 2 মিনিট আগে ডেনি সেভালো জয় নিশ্চিত করেন সান্তিয়াগো সোলারির দলের। এদিকে এইবারকে 3-0 গোলে হারিয়ে বার্সেলোনা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পাকা করার পাশাপাশি প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগা 400 গোল করার নজির গড়লেন লিওনেল মেসি। 53 মিনিটে 5 বারে বেলন ডি'র জুরির গোলের আগে পরে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ। অন্য ম্যাচে অ্যান্টনি গ্রিজম্যানের একমাত্র পেনাল্টি গোলে লেভান্তেকে হারায় অ্যাটলেটিকো মাদ্রিদ। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে মার্কাস রাশফোর্ডের একমাত্র গোলে টটেনহামকে হারিয়ে নতুন কোচ ওলে গানা সোলশায়ারের অধীনে প্রথম 6 ম্যাচে টানা জয়ের রেকর্ড গড়ল ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামের ম্যাচে বলের দখল আর আক্রমণে বেশ পিছিয়ে ছিল ম্যান ইউ, কিন্তু পাল্টা আক্রমণ করে 44 মিনিটে রাশফোর্ড এগিয়ে দেন তাদের। তবে ম্যাচের মূল নায়ক ছিল ইউনাইটেডের স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি হিয়া। কেবল দ্বিতীয়ার্ধে 11টি গোল বাঁচান তিনি। এবার প্রিমিয়ার লিগের কোনো ম্যাচে যা সর্বোচ্চ সেভের রেকর্ড। সেই সাথে 70 বছর আগে ম্যাট বাসবির গড়া নতুন কোচ হিসেবে টানা 5 ম্যাচ জয়ের রেকর্ড ভেঙে 6 ম্যাচের প্রতিটিতে জয়ের নজির গড়লেন ইউনাইটেডের ঘরের ছেলে সোলশায়ার। আর তাতে আবারও লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ হারাল পোচেত্তিনোর দল। মুশফিকুর রহিমের অসাধারণ ব্যাটিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে 4 উইকেটে হারিয়ে বিপিএলের পয়েন্ট টেবিলে 2-এ উঠে এলো চিটাগাং ভাইকিংস। কুমিল্লা 184 রানের জবাবে 2 বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় চিটাগাং। আগে ব্যাট করে 86 রানে 5 উইকেট হারিয়ে এক পর্যায়ে বিপর্যয়ে পড়ে কুমিল্লা। এরপর থিসারা পেরেরার 26 বলে 74 রানে বিধ্বংসী ব্যাটিংয়ে কুমিল্লা 5 উইকেটে 184 রান তোলে। 46 রানের ইনিংস খেলে চিটাগাংকে উড়ন্ত সূচনা এনে দেন মোহাম্মদ শেহজাদ। এরপর 41 বলে মুশফিকুর রহিমের 75 রানের ঝড়ো ইনিংস জয়ের দ্বার প্রান্তে চলে যায় চিটাগাং। শেষ পর্যন্ত 6 উইকেট হারিয়ে জয় তুলে নেয় চিটাগাং। এদিকে বিপিএলের রুদ্ধশ্বাস ম্যাচের শেষ ওভারে মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে রংপুর রাইডার্সকে 5 রানে হারিয়েছে রাজশাহী কিংস। রাজশাহীদের 136 রানের টার্গেটে ব্যাট করে 6 উইকেটে 130 রানে থামে রংপুরের ইনিংস। ম্যাচ সেরা রাজশাহীর উইকেট কিপার ব্যাটসম্যান জাকির হোসেন। এই জয়ে 4 ম্যাচে রাজশাহীর পয়েন্ট বেড়ে হলো 4, আর 5 ম্যাচে রংপুরের সংগ্রহ 4 পয়েন্ট। আরও জানাচ্ছেন পরাগ আরমান। Rousseau doesn't get hold of it. That's the end of the game. All they'll get is a single. শেষ ওভারে নাটকীয় জয় পেল মেহেদী হাসান মিরাজের দল রাজশাহী কিংস। নিয়ন্ত্রিত বোলিংয়ে রাজশাহীকে জিতিয়ে দেন কাটার মাস্টার মুস্তাফিজ। 136 রানের জয়ের টার্গেটে ক্রিস গেইলের সঙ্গে ওপেনিংয়ে নামলেন রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, কিন্তু জুটিটা জমল না। রান করার আগে প্যাভিলিয়নে রংপুর অধিনায়ক ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে 23 রানেই থামিয়ে দেন তরুণ পেসার কামরুল ইসলাম রাব্বি। তৃতীয় উইকেটে মিঠুন আর রিলে রুসু 40 রানের জুটি গড়লেও দলকে জয়ের পথে রাখতে পারেননি। জয়ের জন্য শেষ ওভারে মাশরাফি বাহিনীর দরকার ছিল 9 রান, হাতে 4 উইকেট, কিন্তু মুস্তাফিজ দিলেন মাত্র 3 রান। তাতে 5 রানের দুর্দান্ত এক জয় পায় রাজশাহী কিংস। এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলের মাত্র 36 রানে মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক ও সৌম্য সরকারের উইকেট হারিয়ে কম রানে গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগে রাজশাহী শিবিরে। শেষ পর্যন্ত চাপে থাকা রাজশাহী কিংসকে বড় সংগ্রহের পথ দেখায় হাফিজ জাকিরের 44 রানের জুটি। ম্যাচ সেরা জাকির হাসানের 36 বলে অপরাজিত 42 রানে লড়াই করার মতো পুঁজি পায় 8 উইকেটে 135 রান করা রাজশাহী। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরেকবার। প্রধানমন্ত্রীর নির্দেশে মজুরি বাড়ছে পোশাক কর্মীদের, বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য মন্ত্রীর। কিশোরগঞ্জ ও সাতক্ষীরায় চোখ জোড়ানো সরিষা ক্ষেত, মধু সংগ্রহে ব্যস্ত খামারিরা। এবং রোগবালাই কম হয় এবার শিমের বাম্পার ফলন, তবে দর পড়ে যায় দুশ্চিন্তায় কৃষক।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN News এবং সাবস্ক্রাইব করে ATN বাংলার সাথেই থাকুন।